আজ রূপম অন দ্য রক্সের একদম শুরুতে একটা খবর দিচ্ছি। খবরটা হয়তো অনেকের খুব ভাল লাগবে। অনেকেরই পছন্দের পত্রিকা, আমি যে পত্রিকাটা সম্পাদনা করতাম, বাংলা রক ম্যাগাজিন, আবার ফেরত আসছে। বইমেলাতে এই বাংলা রক ম্যাগাজিন যাতে ফেরত আসতে পারে তার জন্য কাজকর্ম শুরু করে দিয়েছে এই ম্যাগাজিনের দল, অর্থাৎ আমার দলবল। তো এই ম্যাগাজিনের কথা হঠাৎ কেন আজ বলছি, হঠাৎ কেন মনে পড়ল, তার কারণ আমার হাতে ইয়াব বড় একটা চিঠি এসে পৌঁছেছে। এই চিঠিটা আকৃতি এবং আকারের দিক থেকে অনেকটা বাংলা রক ম্যাগাজিনের মতোই বেখাপ্পা, বেঢপ, মানে অদ্ভুত রকমের একটা ঢ্যাঙা চেহারা, এবং যেরকম জিনিস কেউ আশা করে না সেরকম। আমি তো বরাবরই এই দর্শনে বিশ্বাস করি যে ঠিক যেরকম হওয়া দরকার বা সমাজ যেরকম বলে দেয় তা যেন না হয়। অবশ্য জোর করে নয়, নিজে থেকেই যেন একটা অন্য চেহারা ধারণ করতে পারে আমাদের প্রকাশ। সেটা হওয়া খুব ডিফিকাল্ট, মানে জিনিসটা কতটা নিজে থেকে হচ্ছে আর কতটা বাইরে থেকে জোর করে করা হলো সেটা নির্ধারণ করতে পারবে কে? আমার মনে হয় যেটা নিজের, যে এই নির্ধারণ ক্ষমতাটা প্রকৃতি মানুষের মধ্যে ইনজেক্ট করে দিয়েছে, মানে মানুষের মধ্যেই ওটা আছে। প্রথমে একটু বিভ্রান্ত হতেই পারে মানুষ, কিন্তু ধীরে ধীরে তার চোখ খুলে যায়। যেমন একটা অন্ধকার ঘরে যখন আমরা গিয়ে ঢুকি তখন প্রথমে কিছু দেখতে পাই না, কিন্তু তারপর আস্তে আস্তে চোখ সয়ে গিয়ে পুরো ঘরটাই দেখতে পাই। ঠিক সেই রকমই যখন একজন মানুষ জোর করে অন্য কিছু হতে চায়, প্রথমেই না হোক খানিক পরে নিশ্চয়ই ধরা পড়ে যাবে সে একটা ফোর্সফুলি সামথিং করছে। বাংলা রক ম্যাগাজিনে যে চেহারাটা আমরা তৈরি করেছিলাম তা বেঢপ, কিন্তু তা ন্যাচারালি এসেছিল, জোর করে ওই বেঢপ ব্যাপারটা তৈরি করা হয়নি। ঠিক সেই রকমই আজকে যে চিঠিটা আমার হাতে এসে পৌঁছেছে সেটা অদ্ভুতভাবে একটা শিডিঙ্গে কাগজে লেখা, একটা লম্বা কাগজ, না চওড়াও বটে, হলুদ রং, এবং টেক্সচারটা এমন এই কাগজের যে মনে হচ্ছে ছবি আঁকবার জন্য একদম পারফেক্ট। তবে হলুদ রঙা একটা আভা আছে, তার উপরে নীল কালিতে লেখা। আমি ভাবছি আজকে অন্যরকমই হোক। এই চিঠিটা আমার হাতে এসে পৌঁছেছে এক্ষুনি, চিঠিটা পড়েই শুরু করি। ইনফ্যাক্ট একটা অনুষ্ঠানে, মানে একটা পর্বে একাধিক চিঠি পড়বার বিষয়টাও অনেকদিন হয়নি, সেটাও করা যেতে পারে। লেটস সি। সেটা যদি করি তাহলে বলতে হবে এটা আজকের প্রথম চিঠি। দ্বিতীয় চিঠি আসবে কিনা এখনো আমরা জানি না। এই চিঠির লেখকের নাম পার্থ ঘোষাল। চিঠিটা এসছে বেহালা থেকে। পড়া যাক। প্রিয় রূপমদা, এই নিয়ে দ্বিতীয়বার চিঠি লিখছি। প্রথম চিঠি লিখেছিলাম জানুয়ারি মাসের মাঝামাঝি, কিন্তু সে চিঠি পাওনি তুমি আজকে বুঝেছি যখন অগত্যা জন্ম নিল দ্বিতীয় চিঠি। তবে প্রথম চিঠি যে তুমি সত্যিই পড়েছ এবং পছন্দ না হওয়ায় বাতিল, মানে ROTR চিঠি পাঠ না করা, সেরকমভাবে বাতিল করে দিয়েছ, সে সম্ভাবনাও অস্বীকার করা যায় না। প্রসঙ্গত প্রথম চিঠিটিও ছিল এই দ্বিতীয় চিঠির মতোই কাগজে লেখা। চিঠি না পড়ায় খানিক যে কষ্ট পেয়েছি বা অভিমান হয়েছে তা বলাই বাহুল্য। আশা করছি এই দ্বিতীয় চিঠিটি তুমি পড়বে, এর চেয়ে বেশি আমার আর কিছু চাহিদা নেই। চিঠির বাইরে বেরিয়ে এসে একটা ফুটনোট, না পার্থ, তোমার আগের চিঠিটা কোনো কারণে আমার হাতে এসে পৌঁছয়নি। কি কারণ সেটা তো তদন্ত করতে হবে। ব্রহ্ম ঠাকুরকে দায়িত্ব দিলে কেমন হয়। বেশ, চিঠিতে ফেরত যাই। কোভিডের সময় আমার পরিচয় হয় রূপম ইসলাম এককের সঙ্গে। তার আগেও এককের কথা শুনেছিলাম, কিন্তু সঠিক ধারণা ছিল না, কারণ আমি ভাবতাম এককে বুঝি অল্প বিস্তর কিছু মানুষকেই প্রবেশাধিকার দেওয়া হয় যারা তোমার খাস। ধারণা পরিবর্তন হলো কোভিডের সময় অনলাইন এককের সঙ্গে যুক্ত হতে পেরে। তোমার একক অনুষ্ঠান যেন একেবারে নতুন এক দরজা খুলে দিল আমার জীবনে, যেই বন্ধ দরজার ওপারে কি আছে আমি জানতাম না। সেই সময় তোমার বেশিরভাগ গানই আমার অপরিচিত ছিল, কারণ বেশিরভাগ গানই ছিল অপ্রকাশিত। আচ্ছা পার্থ, তাহলে এককে গাওয়া গানের কথা বলছে। চিঠিতে ফেরত যাই। ধীরে ধীরে এককের মহিমায় আচ্ছন্ন হতে লাগলাম, শুরু করলাম লেখালেখি। এককের আগের রাতগুলো জাগা শুরু হলো। জানতাম যে তুমিও জেগে আছো, তোমার চোখে ঘুম নেই, আছে উৎকণ্ঠা, তাড়না, দুঃখ, রাগ, অভিমান, বিষাদ, হতাশা, অবসাদ। চিঠি থেকে আবার বেরিয়ে আসছি, কারণ এইখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা এবং খুব আনইউজুয়াল
একটা বিষয়ে পার্থ তুলে ধরেছে। সেই বিষয়টা হচ্ছে শ্রোতাদের সঙ্গে যোগ দিয়ে শিল্পীরও আগের রাতে না ঘুমানো এবং তাদের সঙ্গে সমানে বকবক করে যাওয়া, তাদের শেষ মতামতগুলো জানবার চেষ্টা করা। এটা মনে হয় না বিশ্বে আর কোথাও ঘটেছে। ঘটেছে এই কলকাতায় এবং ঘটেছে আমার জীবনে। আমি এবং আমার শ্রোতারা ফেসবুক এই মাধ্যমটিকে ব্যবহার করে এককের আগের রাতগুলোয় মশগুল থেকেছি নানা তত্ত্বের তাত্ত্বিক আলোচনায়, কখনো কখনো তর্ক বিতর্কে। এমনকি কেন আমি বিজ্ঞাপনে গান গেয়েছি তাই নিয়ে বিতর্কও সেই রাতে হয়েছে, এককের আগের রাতে। এবং যিনি তর্ক করছেন তাকে আমি বলছি, তুমি বাবা চলে এসো কালকে এককে, আমি মঞ্চ থেকে তোমায় কিছু বলবো। সেই সব ঘটনাও ঘটেছে। এসব অদ্ভুত ব্যাপার, মানে যেটাকে মৃণাল সেনের সিনেমার ফোর্থ ওয়াল ব্রেকিং দিয়েই একমাত্র ব্যাখ্যা করা যায়। আমি কি সচেতনভাবে এসব করেছি? মনে হয় না। আমি তো প্রথম জীবনেও গিটার বাহিত হয়ে গান মানুষের মধ্যে ছড়িয়ে দেব বলে মাঠে ময়দানে নেমে যেতাম। একক সত্তা যেন ফের সেইখানে ফেরত যাওয়া, মানে পুনর্মূষিক ভব। তারকা এই যে ইনভার্টেড কমা, সেটা সরিয়ে ফেলে আবার মাঠে নামা। এবং কে না জানে এখন যে মাঠে নামতে হয় সেটা হলো সোশ্যাল মিডিয়ার মাঠ, প্রযত্নে ফেসবুক। যা বুঝছি পার্থের চিঠিটা বেশ বড়, মানে চেহারা দেখেই মনে হয়েছিল বড়, এখন পড়তে পড়তে মনে হচ্ছে বেশ বড়। চিঠিতে ফেরত যাই। তোমার চোখে ঘুম নেই, আছে উৎকণ্ঠা, তাড়না, দুঃখ, রাগ, অভিমান, বিষাদ, হতাশা, অবসাদ। তাই তো একক অনুষ্ঠানকে আবেগের মহোৎসব বললেও ভুল হবে না। একক যে নিছক গানের বা বিনোদনের অনুষ্ঠান নয় তা বলাই বাহুল্য। তোমার দার্শনিক সত্তা আমায় অনেক ভাবিয়েছে, এখনো ভাবায়। তোমার মতো করে হয়তো ভাবতে পারি না, আমার সেই ক্ষমতাও নেই। তবে তোমার দেখানো পথে চলতে পারি, তোমার মতোই প্রশ্ন করে যেতে পারি উত্তরের অপেক্ষা না করেই। অন্যায়ের বিরুদ্ধে কলরবে সোচ্চার হতে পারি, আবার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার আগেই ঘুরে দাঁড়াতে পারি। আর ভালোবাসা, ভালোবেসে হিংস্রতাকে নিঃস্ব করা তোমার থেকেই শেখা। তেমনই শিখেছি প্রেমে আর প্রত্যাখ্যানে ভালোবাসার অনুসন্ধানকে অব্যাহত রাখতে। 19 এপ্রিল আসছে খাস একক। বাংলা নতুন বছরের শুরুয়াত যে খাস হবে তা ভেবেই বেশ উৎফুল্ল হয়ে উঠেছি। আবার একই দিনে গান সমগ্র 2 বইটিও রিলিজ হবে, মানে সোনায় সোহাগা যাকে বলে। আবার শুরু হবে অপেক্ষা, রাত জাগা, একক নিয়ে চর্চা ইত্যাদি প্রভৃতি। চিঠি শেষ করবার আগে বলতে চাই যে রূপম অন দ্য রক্স আমার খুবই প্রিয় অনুষ্ঠান, আর আমি প্রতি শুক্রবার মুখিয়ে থাকি শুনব বলে। এই রেডিও অনুষ্ঠানটি একক না হলেও অনেকাংশে এককের মতোই। প্রতিটি এপিসোডের স্বাদ আলাদা, খুবই যত্ন সহকারে বানানো। সবচেয়ে ভালো লাগে থিম বেসড এপিসোড বা অনুষ্ঠানে কোনো অতিথি যখন আসেন তখন। লং লিভ আরটিআর, লং লিভ রূপম ইসলাম একক। তোমার অনুগত অনুগামী পার্থ ঘোষাল। বেহালা, কলকাতা, 5 এপ্রিল 2025। পার্থের চিঠিটা পড়া শেষ করলাম। 19 এপ্রিল তো এর মাঝখানে ঘটে গেছে, মানে আমার একক যেটাকে পার্থ উল্লেখ করেছে খাস একক বলে, সেই বস্তুটি শেষ হয়ে গেছে, এই অনুষ্ঠান ঘটে গেছে। আর বই রিলিজও হয়েছে। বই রিলিজ করবার দিনে আমি সঙ্গে পেয়েছি জয় গোস্বামীকে, যিনি আমার সবথেকে প্রিয় কবি এবং আমার এই বইয়ের গান সমগ্র 2 এই সংকলনের একটা দীর্ঘ ভূমিকা লিখেছেন জয়দা। কাজেই তার হাতে এই বইটার উন্মোচন হওয়া, যা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে, সেটা আমার কাছে একটা খুব বড় ব্যাপার। এবং সব মিলিয়ে একক অনুষ্ঠানটাও বেশ ভালোই হয়েছে। আচ্ছা, এক্সকিউজ মি। হ্যাঁ, বল। সৌভিকের গলা আমরা শুনলাম। সৌভিক, যিনি স্টুডিওতে আমার আরটিআর এই অনুষ্ঠানের প্রধান সহযোগী। হ্যাঁ সৌভিক, বল। হ্যাঁ, এই প্রসঙ্গেই প্রশ্নটা যে একক কেমন হলো। আমি তো যেতে পারলাম না। হ্যাঁ, তুই যেতে পারিসনি কারণ টিকিট পাওয়া যায়নি। হ্যাঁ, একক বেশ ভালোই হয়েছে, সবাই তো ভালোই বলছে। এবং সেই প্রসঙ্গেও আমি চিঠি পেয়েছি এবং সেই চিঠিও আমি পড়তে চাই। হ্যাঁ বেশ, তো সে চিঠি না হয় পড়বে, কিন্তু তার আগে এককের একটা গান অন্তত শোনাও। মানে এককে যে গানগুলো গেয়েছো তার মধ্যে থেকে অন্তত একটা গান শোনাও। আচ্ছা, তুই টিকিট পাসনি তাই জন্য তোকে গান শোনাতে হবে। আচ্ছা ঠিক আছে, আরও অনেকেই হয়তো টিকিট পাইনি। হ্যাঁ, সেসব নিয়ে অভিযোগ আমিও পেয়েছি
যে 3 দিনের মধ্যে শেষ হয়ে গেছিল, তাই অনেকেই পাইনি। ঠিক আছে, বেশ, তো গান গাওয়া যাবে। খাস এককে গাওয়া গান। সৌভিক ঠিক যেমনটা চেয়েছে তেমনটাই, যেমন তেমন গান নয়, যে কোনো গান নয়, যে গান গেয়ে অনুষ্ঠানটা শুরু করেছিলাম সেই গানটাই শোনাবো। তবে ওখানে গেয়েছিলাম কিবোর্ড বাজিয়ে, এখন তো আমার কাছে কিবোর্ড নেই, কাজেই আমি এখন গিটার বাজিয়েই গানটা গাইছি। অন্ধ দিগন্ত নিশীথে বিমানের চলাচল আঁকে শহরের সীমারেখা। এই রাত জানে আর হবে না তোমার সাথে দেখা। অন্ধ দিগন্ত নিশীথে বিমানের চলাচল আঁকে শহরের সীমারেখা। এই রাত জানে আর হবে না তোমার সাথে দেখা। নিঃসঙ্গতা মাখা শীতে যেদিকে দু চোখ যায় বিস্তৃত বিরহ খামোখা। এই রাত জানে তার দিগন্তে তুমি মরিচিকা। এই রাত জানে আর হবে না তোমার সাথে দেখা। দারুণ গানটা গো। থ্যাংক ইউ। কিন্তু এই গানটা শুনে আমার একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে। কোন গানটা? তার আগে বলি, এই গানটার মধ্যে যে বিমান মানে উড়োজাহাজের উল্লেখ এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই অন্ধ দিগন্ত নিশীথে বিমানের চলাচল আঁকে শহরের সীমারেখা, মানে এমন অন্ধকার রাত যে রাতে আলো বলতে শুধু অন্ধকার রাতের মধ্যে দিয়ে ওই রাতের আকাশে বিমান চলে যাচ্ছে, সেটা থেকেই শুধুমাত্র রাতের একটা সীমারেখা পাওয়া যাচ্ছে, রাতের আকাশের একটা সীমা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেটাই বলছি, মানে বিমান ব্যাপারটা তোমায় খুব টানে। হ্যাঁ রে, বিমানের ইমেজটা যদি গানের মধ্যে ঢুকে আসে আমার খুব ভালো লাগে। তখন মানে কোথাও একটা মুক্তির সন্ধান পাওয়া যায়। আকাশপন্থী তো আফটার অল। খাস একক কেমন হয়েছে সৌভিক আমাকে জিজ্ঞেস করেছে একটু আগে। সৌভিক হলো এই স্টুডিওতে আমার বন্ধু, যে রূপমন্দার রক্সের অনুষ্ঠানগুলোকে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে খুব যত্ন করে, মানে তার মাধ্যমেই মূলত পৌঁছচ্ছে, আমি তো শুধুমাত্র বকবক করি। তো সৌভিক জিজ্ঞেস করেছে আমাকে যে অনুষ্ঠান কেমন হয়েছে। আমি ওকে বলেছি যে চিঠি এসেছে, কেমন হয়েছে তার বর্ণনা দেওয়া। সেরকম চিঠি কিন্তু একটি নয়, অনেকগুলি এসেছে। আমি একটা চিঠি বেছে নিয়েছি পড়বার জন্য আজকে। সেই বেছে নেবার মাপকাঠিটা আর কিছু নয়, মাপকাঠিটা হলো আয়তন, মানে খুব বেশি বড়। যেরকম আমাদের আরেকজন বিশিষ্ট বন্ধু অনিশ, মনে আছে যে আগে বলেছিলাম যে রূপমন্দা রক্সের প্রত্যেকটা এপিসোড নিয়ে ও আলাদা আলাদা প্রবন্ধ রচনা করে এবং তা ফেসবুকে পোস্ট করে। এটা একটা ঐতিহাসিক দলিল হয়ে থাকছে যে রূপমন্দা রক্সের এপিসোডগুলোতে কি হচ্ছে। যারা দূরত্বের কারণে হয়তো বা অন্য কোনো কারণে রেডিওতে অনুষ্ঠান শুনতে পায় না, তারা কোথায় শোনে? তারা তো পডকাস্টে শোনে। আচ্ছা, সেই ঠিকানাটা একবার শুনে নি। রূপমন্দা রক্স এক্সক্লুসিভলি অন 91.9 ফ্রেন্ডস এফএম, প্রত্যেক শুক্রবার রাত 8টা থেকে 9টা এবং মিস করে গেলে প্রত্যেক রবিবার রাত 9টা থেকে 10টা। এছাড়াও রূপমন্দা রক্স পডকাস্ট শুনতে সাবস্ক্রাইব করো আমাদের 919 ফ্রেন্ডস এফএম পডকাস্ট ইউটিউব চ্যানেলকে। তো এই পডকাস্টে যারা শোনে অনুষ্ঠান তারা তো পুরোটা শুনতে পায় না, কারণ সেখানে থাকে একটা সংক্ষিপ্ত ভার্সন, যার মধ্যে গানগুলো থাকে না। হয়তো গানগুলো চালানো যায় না বলেই সেই গান যেগুলো বাজানো হয় সেগুলো সম্পর্কে বলা কিছু কথা সেখানে থাকে না। তাই জন্যই অনিশের কাজটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, কারণ অনিশ যারা যারা শুনতে পায় না তাদেরকেও জানিয়ে দেয় যে গোটা অনুষ্ঠানে কি হয়েছিল। সেই অনিশ খাস একক নিয়ে একটা চিঠি দিয়েছে, সেটা বিরাট বড় চিঠি, সেটা তো আমি পড়তে পারবো না, মানে সাইজের কারণেই। আরও অনেকে চিঠি এসেছে, সেসব নিয়ে আলোচনা পরে করা যাবে। আপাতত যেটা বেছেছি সেই চিঠিটা পড়ি। এটা পাঠিয়েছে যে, তার নাম শামস ধর। পড়া যাক। কথায় আছে, লিটারেচার ইজ দ্য মিরর অফ লাইফ। সেটা গতকাল আপনার খাস এককে গিয়ে একটি একক আলাপচারিতায় বুঝলাম। এককের যে বৈচিত্র্য সেটিকে আপনি সাফল্যমণ্ডিত করেছেন প্রতি পদে। শুরুটা হলো মহাকাশ পথে প্লেনের জানলা দিয়ে উকি মেরে, যেখানে সব বেড়া ভেঙে একের পর এক দেশের গাঢ় নিকষ কালো রাতে শহরের মধ্যে জোনাকির খেলা
দেখা যায়। সেই যে খেলা আপনি শুরু করলেন, তারপর যে কত খেলা দেখালেন তা বর্ণনা করাই দুষ্কর। যে খেলা দেখলাম তা ইন্দ্রজালের থেকে কম কিছু নয়। একবার দেখছি মেঘ হয়ে বৃষ্টি নেমে আসছে, তারপর আবার শূন্যতা, সেখান থেকে আবার যুদ্ধের দামামা বেজে উঠল। ভাবলাম যুদ্ধ বুঝি এই হলো, কিন্তু না, সেই যুদ্ধে আবার বন্ধুত্বের হাতছানি। সেই হাতছানিতে সাড়া দিতে যাব, দেখি আপনি আবার অস্ত্র বার করে সেই বন্ধুরূপী বহুরূপী মস্তানদের কানমূলে শিক্ষা দিচ্ছেন। ভাবলাম যাক, তবে এবার বিপ্লব হবে বুঝি। কিন্তু না, আবার রিল ঘুরল। তবে সেটা কোনো 90 সেকেন্ডের রিল নয়, একেবারে বাস্তবতার চলচ্চিত্রের রিল। ক্যামেরা চলছে আর কেমন যেন সব ওলট পালট হয়ে যাচ্ছে। এবার এলো মানসিক বিষাদ, যার খুবই তেতো তেতো স্বাদ। ভাবলাম বলবো আপনাকে যে এ স্বাদের পরের লাইনটা একটু বিজ্ঞাপন শোনাবে, তাই জন্য আর বললাম না, সবাই বুঝেই নিতে পারো। কিন্তু আপনি তো আবার ভেলকি করলেন আর ভাগ বসালেন। সেই অবসাদ কেড়ে নিয়ে তার বদলে ধরালেন এক হাতে অ্যাসিড আর এক হাতে সেই আপনার গিটার। মনে হলো আপনি যেন আজ এক অন্য অবতারে এসেছেন, সেই ব্রহ্ম ঠাকুরের অবতার, যে নিজের খামখেয়ালি প্রবাহকে প্রশ্রয় দিয়ে ভেলকি দেখাচ্ছে আর সদল বলে মাস্তানি করছে। যে দলে আছেন গুরু জয় গোস্বামী, রাজা পিসি সরকার জুনিয়র, আর আপনি এক যোগ্য সেনাপতি। শেষ হয়েছে ভাবলাম, কিন্তু শেষ হয়েও যেন হলো না শেষ। ভাবলাম সেনাপতি বুঝি মূর্ছা গেছেন, তাই দুরু দুরু বুকে এগিয়ে গেলাম, দেখি যদি তার একবার দেখা পাওয়া যায়। সাক্ষাৎকার করতে এগোলাম আপনার ঘরের দিকে। সেখানে গিয়ে দেখি আপনি এখনো প্রাণমগ্ন। চিঠি থেকে আরেকবার বেরিয়ে এলাম। শামস একটা নতুন শব্দ ব্যবহার করেছে দেখছি, প্রাণমগ্ন। বাহ, চমৎকার হয়েছে। এইগুলো কিন্তু আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। নতুন শব্দ পেয়ে এই যে থমকে দাঁড়ানো আমার, এটা যেন পাহাড়ি পথে একলা চলতে চলতে হঠাৎ খাদের ধারে একটা বেগুনি ফুল দেখে এগিয়ে যাওয়া। আবার চিঠিতে ফেরত যাই, সেখানে গিয়ে দেখি আপনি এখনো প্রাণমগ্ন, আর আপনার সেই হাসির ভেলকি নিয়ে প্রস্তুত আমায় আবার বিচলিত করতে। আমার জীবনটা আবার উথাল পাথাল করে সেই মেঘবালিকার মতো দু এক পশলা ভিজিয়েও দিলেন। আপনি বলেছিলেন আমার একটি কবিতা পাঠাতে, সেটা আমি এই লেখার শেষে দিলাম। যদি ভালো লাগে জানাবেন, আর খারাপ লাগলে তাহলেও অবশ্যই জানাবেন। আমি আমার ভুলগুলো শুধরে নিতে চাই। ইতি আপনার সেনা, শামস ধর। আচ্ছা, চিঠির প্রতিক্রিয়া তুমি দেওয়ার আগে আমি একবার বলি যে চিঠিটা দুর্দান্ত লাগলো। হ্যাঁ, থ্যাংক ইউ সৌভিক। মানে এত সুন্দর করে সূক্ষ্ম ভাবে তোমার প্রত্যেকটা ইমেজকে ধরে এত ডিটেলে উনি বর্ণনা করেছেন। হ্যাঁ, মানে বর্ণনাটা শুনে বেশ, এই যে অনুষ্ঠানটা তুই মিস করলি, খাস একক, সেটার একটা চলচ্চিত্রের মতো একটা ছবি, ছায়াছবির মতো তো সামনে ফুটে উঠছে কিনা বল। হ্যাঁ, সেটা ভিজুয়ালাইজ করাই যায়। দারুণ লিখেছে। তো তাহলে কি এই শামস বাবুকে সেরা চিঠির পুরস্কার দেওয়া যায়? কোন পুরস্কারটা বলতো? ROTR লেটার অফ দ্য উইক। রূপম অন দ্য রক্স এক্সক্লুসিভলি অন 91.9 ফ্রেন্ডস FM। চিঠি লিখবার ঠিকানা রূপম অন দ্য রক্স, 91.9 ফ্রেন্ডস FM, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,01,000। অথবা মেইল করো ROTR@friendsfm.in এই মেল আইডিতে। সৌভিক, আমি বুঝতেই পারছি চিঠিটা তোর খুবই ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে, আমি তো বললামই, কিন্তু এই চিঠিটাকে পুরস্কার দিতে পারছি না। তার একমাত্র কারণ হলো এই যে এক্ষুনি তুই ঘোষণাটা চালালি, যেখানে চিঠি লিখবার ঠিকানাটা শোনানো হলো। আশা করি সবাই ঠিকানাটা নোট করে নিয়েছো, যাদের যাদের জানা ছিল না। এই শামস ধরেরও মনে হচ্ছে ঠিকানাটা জানা ছিল না, হয়তো আমিই ওকে বলতে ভুলে গেছি। ও আমাকে যে চিঠিটা পাঠিয়েছে সেটা আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসে, বুঝলি। এবার আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ওই অ্যাড্রেসে আসা চিঠি তো পুরস্কারের জন্য বিবেচিত হয় না। তাহলে আমরা পুরস্কারটা আজকে দেব প্রথম যে চিঠিটা পড়েছিলাম, সেই পার্থ ঘোষালের লেখা চিঠিটা। কি ওটাও যথেষ্ট ভালো চিঠি ছিল, কাজেই ওটাও পুরস্কারের যোগ্য। অতএব আজকে সেরা চিঠি পার্থ ঘোষালের লেখা সেই চিঠি, যেটা এসেছে বেহালা, কলকাতা থেকে। খাস এককের যে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া যেটা বেরিয়ে এসেছে একজন শ্রোতার মন থেকে, এবং সে একজন লেখক হয়ে সেই যে তার প্রতিক্রিয়া, সেটাকে সে চ্যানেলাইজ করেছে নতুন একটা সৃষ্টিতে। এরকম ভাবে যদি দেখি, সেই সৃষ্টিকে আমরা আপাতত সম্মান জানালাম সেটা পাঠ করে, এবং সেই সৃষ্টিরই আরেকটা অংশ আছে
মানে আরেকটা এক্সটেনশন আছে, যেখানে পত্রলেখক চিঠি লেখা থেকে চলে গেছেন কবিতা লেখায়। মানে এই পত্রলেখক একজন কবিও। শামসধরের লেখা একটা কবিতা আমরা পাঠ করব। ও জানতে চেয়েছে ভালো না মন্দ আমার কিরম লাগলো। সেসব বাবা আমি বলতে পারবো না। আমি কবিতাটা পাঠ করব এবং ভালো না মন্দ সে বিচারের দায় আমি দেব রূপম অন দ্য রক্সের শ্রোতাদের, নিবিষ্ট শ্রোতাদের উপর। তারাই বিচার করবেন এবং পরবর্তীতে আমাকে চিঠি দিয়ে জানাবেন না হয় কেমন লেগেছিল শামসধরের এই কবিতা। ও একটা কথা বলতে আমি ভুলেই গেছি, আজকে তো দুটো চিঠি পড়লাম। একটা হলো একক হবার কিছু আগে আসা, আর অন্যটা একক হবার ঠিক পরে আসা। এরকম দুটো চিঠি, কাজেই দুটোর মধ্যে একটা এককের গন্ধ ছিল। সেই গন্ধের রেশ রেখেই বলে যাই, পরবর্তী এককও হতে চলেছে খুব তাড়াতাড়ি। তারিখটা হলো 31শে মে, সন্ধেবেলা হবে অ্যাজ ইউজুয়াল। আর এবারে যে অডিটোরিয়ামে হবে সেই অডিটোরিয়ামের নাম হলো কলা মন্দির। বেশ, এবার পড়া যাক শামসধরের লেখা একটা নতুন কবিতা, নাম জানালা। চলো না শুধু একবার দুজনে বসে ওই জানালার ধারে তারা গুনি। আমি আজও সেই পাহাড়ের হাহাকার মুখ বুজে শুনি। তুই কি জানিস, শুধু তোর ক্ষমতা আছে আমাদের সেই কুয়াশা মাখা দিনগুলো ফেরাবার। সিগারেটের ধোঁয়ার সাথে তোর পারফিউমের সুগন্ধ মিলেমিশে একাকার। আমি আজও সেই হাড়হিম ঠান্ডায় বসে হোটেলের জানালায়, বাইরের মেঘ এখনো ভিতরে আসতে চায়, কিন্তু তোর অনুপস্থিতি এখন তাকে আটকায়। জানি না তুই সেই মেঘবালিকা কিনা যার নাম আমি আজও জানি না। পারলে তুই কখনো এসে আমায় দু এক পশলা ভিজিয়ে জানা। আমার নিঃশ্বাস কুণ্ডলি পাকিয়ে এঁকে বেঁকে চলেছে তোর শ্বাসের খোঁজে। আজও তোর চুম্বনের প্রতিক্ষণ আমার তৃষ্ণা বোঝে। আমি আজও তোর কবিতার সেই অসফল নায়ক, যে একলা বসে সেই জানালার ধারে। জানালার কাছের প্রতিবিম্বের উপস্থিতিতে আমার বয়স বাড়ে। আফসোস শুধু একটাই, যে আমার প্রেমের পাণ্ডুলিপির সেই দুর্বৃত্ত আমি। তবে একটাই কথা, বসে ভাবছি যে এখনো সেই প্রেমটা অনেকটাই দামি।